ইকোনমিক জুলজি পিসিকালচার। ইকোনমিক জুলজি পিসিকালচারের আন্ডারে আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 8। আমরা এভাবেই সিলেবাসটি কমপ্লিট করব। পিসিকালচারের আন্ডারে যে কোশ্চেনগুলি পড়লে আমাদের সিলেবাসটি কমপ্লিট হয়, আমরা এক্সেস কিছু পড়বো না। আমরা চেষ্টা করব যতটা কম সংখ্যক কোশ্চেন অ্যাপ্লাই করে আমাদের ব্রেনে বেশি প্রেশার না দিয়ে কী করে আমরা খুব সিম্পলভাবে সিলেবাসটা কভার আপ করতে পারি। তো আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 8-এ। কোশ্চেন নাম্বার 8 বলছে, হোয়াট ইজ পলিকালচার অফ ফিশেস? ফিশেসের ক্ষেত্রে পলিকালচার জিনিসটা কী? বলছে, পলিকালচার কনসিস্ট ইন অ্যাসোসিয়েটিং ফিশ স্পিসিস উইথ কমপ্লিমেন্টারি ডায়েটস ইন অর্ডার টু ইনক্রিজ দ্য বায়োমাস প্রডিউসড বাই দ্য পন্ড। বলছে, একটা পন্ডে বায়োমাসটা বৃদ্ধি করে যাতে করে অনেক রকম কমপ্লিমেন্টারি ডায়েটস সাপ্লাই করে আমরা একসাথে কত বিভিন্ন ধরনের মাছের চাষ করতে পারি, সেটাকেই বলা হয়ে থাকে হচ্ছে পলিকালচার। নেক্সট বলছে, ইন দ্য ট্র্যাডিশনাল সিস্টেম অফ কালচার দ্য yield ভ্যারিজ ইন দ্য রেঞ্জ অফ 60 to 600 kg per hectare per year, where is in polyculture the average production potential is 4000 kg per hectare per year। বলছে যে ট্র্যাডিশনাল সিস্টেম সেখানে কিন্তু পার ইয়ার পার হেক্টারে মোটামুটি মাছের যে উৎপাদন সেটা হচ্ছে 60 থেকে 600 কেজি মতন, কিন্তু যদি পলিকালচার সেটাকে করা হয় তাহলে কিন্তু পার ইয়ার পার হেক্টারে 4000 কেজি মতন মাছের উৎপাদন হয়ে থাকে। নেক্সট পয়েন্ট বলছে, মডার্ন কার্প কালচার টেকনোলজি নোন অ্যাজ কম্পোজিট ফিশ কালচার। মডার্ন যে কার্প কালচার টেকনোলজি সেটাকে বলে থাকে হচ্ছে কম্পোজিট ফিশ কালচার। এইমস অ্যাট ফুলার ইউটিলাইজেশন অফ পন্ড প্রোডাক্টিভিটি অ্যাট এ ডিফারেন্ট ইকোলজিক্যাল নিশেস বাই কালচারিং টুগেদার। বলছে যে এই যে মডার্ন কার্প কালচার বা এই যে কম্পোজিট ফিশ কালচার, সেখানে কী হয়, টোটাল পন্ডের যে প্রোডাক্টিভিটি সেটাকে ইউটিলাইজ করে ডিফারেন্ট ইকোলজিক্যাল নিশেসে হচ্ছে একসাথে বিভিন্ন ধরনের মাছের কালচার করা হয়। এখানে ছবিটি দেওয়া রয়েছে যে বিভিন্ন নিশেতে বিভিন্ন ডেপথে বিভিন্ন ধরনের মাছ চাষ করা হচ্ছে। তোমরা এই ছবিটির একটি স্ক্রিনশট নিয়ে নাও। এবার আমরা ইকোনমিক জুলজি পিসিকালচারের আন্ডারে 9 নম্বর কোশ্চেনে চলে এসেছি। 9 নম্বর কোশ্চেন বলছে, ডেসক্রাইব দ্য মেথডস অফ প্রিপারেশন অফ পন্ডস ফর কম্পোজিট ফিশ কালচার। কম্পোজিট ফিশ কালচারের জন্য এই পন্ডের যে প্রিপারেশন, তার যে প্রসেসটা সেটা আমরা এবার দেখে নেব। ফার্স্টেই বলছি, টেকনিক্যাল প্যারামিটার্স দ্যাট নিডস টু বি কনসিডার্ড ফর কম্পোজিট ফিশ কালচার। টেকনিক্যাল প্যারামিটারগুলি কি, যেগুলো একান্তই প্রয়োজন কম্পোজিট ফিশ কালচারের জন্য, সেগুলি আমরা এবার দেখে নেব। ফার্স্টেই বলছে, সিলেকশন অফ পন্ড। সিলেকশন অফ পন্ডে বলছে, দ্য সিলেক্টিং পয়েন্ট ইজ দ্যাট দ্য সয়েল শুড বি ওয়াটার রিটেন্টিভ। সয়েলটা অবশ্যই ওয়াটার রিটেন্টিভ হতে হবে। অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ওয়াটার ইজ অ্যাসিওর্ড। সেখানে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে জল থাকতে হবে। অ্যান্ড দ্যাট দ্য পন্ড ইজ নট ইন ফ্লাডেড এরিয়া। এবং পন্ডটা কিন্তু অবশ্যই বন্যাপ্রবণ এরিয়াতে যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নেক্সট বলছে, কনস্ট্রাকশন অফ নিউ পন্ডস ইন আইডিয়াল সাইটস রিকমেন্ডেড কিপিং ইন ভিউ দ্য অ্যাবভ প্যারামিটার্স। দেখে নিই আমরা সেগুলো কী কী। বলছে, ডিপিং অফ শ্যালো পন্ডস। নেক্সট পয়েন্ট বলছে, কনস্ট্রাকশন অফ ইনলেট অ্যান্ড আউটলেট। ইনলেট এবং আউটলেট অর্থাৎ হচ্ছে জল প্রবেশ করার এবং জল বেরিয়ে যাওয়ার যে ব্যবস্থা সেটা কনস্ট্রাক্ট করতে হবে। নেক্সট বলছে, কনস্ট্রাকশন অর রিপেয়ার্স অফ এমব্যাঙ্কমেন্টস। বাঁধের ব্যবস্থা করতে হবে বা থাকলে সেটাকে রিপেয়ার করতে হবে। নেক্সট বলছে, এক্সক্যাভেশন অফ নিউ পন্ডস। খনন করতে হবে নতুন পুকুর। নেক্সট বলছে, ইম্পাউন্ডমেন্ট অফ মার্জিনাল এরিয়াস অফ ওয়াটার বডিজ। এবং ওয়াটার বডিজের যে মার্জিনাল এরিয়া আছে সেটাকে ইম্পাউন্ডমেন্ট করতে হবে, অর্থাৎ হচ্ছে অবরুদ্ধ করতে হবে। নেক্সট যে মেইন পয়েন্ট সেটা হচ্ছে পন্ড ম্যানেজমেন্ট। বলছে, ইন কেস অফ নিউ পন্ডস প্রি স্টকিং অপারেশন স্টার্টস উইথ লাইমিং অ্যান্ড ফিলিং অফ দ্য পন্ড উইথ ওয়াটার। বলছে, যদি নতুন পুকুর খনন করা হয় তখন কী করতে হবে, প্রি স্টকিং অপারেশন স্টার্ট করে দিতে হবে এবং তার সাথে সাথে লাইমিং এবং ফিলিং অফ দ্য পন্ড উইথ ওয়াটার, অর্থাৎ হচ্ছে লাইমিং করতে হবে এবং পুকুরটাকে জলের দ্বারা পূর্ণ করতে হবে। এবার বলছে, ডিফারেন্ট মেথডস আর এমপ্লয়েড ফর দিস। ফার্স্ট মেথড হচ্ছে প্রি স্টকিং। বলছে, রিমুভাল অফ উইডস বাই ম্যানুয়াল অর মেকানিক্যাল অর থ্রু কেমিক্যাল মিনস।
ফার্স্টেই হচ্ছে যে জঙ্গলগুলো রয়েছে সেগুলোকে ম্যানুয়ালি বা মেকানিক্যালি বা কেমিক্যালি সেগুলোকে কিন্তু রিমুভ করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে রিমুভাল অফ আনওয়ান্টেড অ্যান্ড প্রিডেটরি ফিশেস। আনওয়ান্টেড এবং প্রিডেটরি যে ফিশগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করতে হবে। অ্যান্ড আদার অ্যানিমেলস, এবং কিছু আদার অ্যানিমেলসদেরকেও রিমুভ করতে হবে বাই রিপিটেড নেটিং, বারবার জাল ফেলে সেই আনওয়ান্টেড উইড এবং প্রিডেটরি ফিশেস এবং আদার্স যে আনওয়ান্টেড অ্যানিমেলস সেগুলোকে রিমুভ করতে হবে পুকুরের থেকে। অর ইউজিং মহুয়া অয়েল কেক 2500 kg per hectare meter or by sun drying the pond bed। যদি জল থাকে তাহলে মহুয়া অয়েল কেক ইউজ করতে হবে পার হেক্টর মিটারে 2500 কেজি মহুয়া অয়েল কেক ইউজ করতে হবে, বা পুকুরের পুরোটা জল শুকিয়ে নিতে হবে, তারপরে সেটাকে আবার পুনরায় জল ভরে নিয়ে তারপরে কম্পোজিট ফিশ কালচার স্টার্ট করতে হবে। নেক্সট পয়েন্ট বলছে লাইমিং। লাইমিং সম্পর্কে কি বলছে? বলছে দ্য সয়েলস অর ট্যাঙ্কস which are acidic in nature, these are less productive than alkaline ponds। বলছে যে সমস্ত পুকুরের মাটি বা জল অ্যাসিডিক নেচারের সেখানে কিন্তু যে প্রোডাক্টিভিটি সেটা কিন্তু অ্যালকালাইন পন্ডসের প্রোডাক্টিভিটির তুলনায় কম, অর্থাৎ যদি জলটা অ্যালকালাইন হয় তাহলে কিন্তু প্রোডাক্টিভিটিটা ভালো হবে। নেক্সট কি বলছে? লাইম ইজ ইউজড টু ব্রিং দ্য পিএইচ টু দ্য ডিজায়ার্ড লেভেল। যে পরিমাণ পিএইচটা আমাদের প্রয়োজন সেই পরিমাণ পিএইচটা আনার জন্য কিন্তু লাইম ইউজ করা হবে। In addition, lime also has the following effects। লাইম ইউজ করলে কিন্তু এই বিভিন্ন রকম এফেক্টগুলো লক্ষ্য করা যাবে, সেগুলো আমরা এবার দেখে নিই যে লাইম ইউজ করলে কী কী দেখা যায়। ইনক্রিজেস দ্য পিএইচ, জলের পিএইচ লেভেলটাকে বাড়িয়ে দেয়। অ্যাক্টস অ্যাজ বাফার অ্যান্ড অ্যাভয়েডস ফ্লাকচুয়েশন অফ পিএইচ, বাফার হিসেবে কাজ করে এবং পিএইচের যে ফ্লাকচুয়েশন হঠাৎ করে কমে যাওয়া বেড়ে যাওয়া সেটাকে অ্যাভয়েড করে। নেক্সট বলছে ইট ইনক্রিজেস দ্য রেজিস্ট্যান্স অফ সয়েল টু প্যারাসাইটস। বলছে সয়েলের যে প্যারাসাইটসের প্রতি যে রেজিস্ট্যান্স সেটাকে বাড়িয়ে দেয়। তারপরে বলছে ইটস টক্সিক এফেক্ট কিলস দ্য প্যারাসাইটস, এবং এর যে টক্সিক এফেক্টটা রয়েছে সেটা কিন্তু প্যারাসাইটসদেরকে মেরে ফেলে। নেক্সট মেইন পয়েন্ট বলছে ফার্টিলাইজেশন অর ম্যানিউরিং। বলছে দ্য ফার্টিলাইজেশন শিডিউল হ্যাজ টু বি প্রিপেয়ার্ড আফটার স্টাডিং দ্য কোয়ালিটি অফ দ্য পন্ড সয়েল। ফার্স্টে পন্ডের যে সয়েল সেটাকে ভালো করে জানতে হবে, তারপরে কিন্তু ফার্টিলাইজেশনের যে শিডিউল সেটাকে কিন্তু প্রিপেয়ার করতে হবে। বলছে এ কম্বিনেশন অফ বোথ অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক ফার্টিলাইজার্স মে বি ইউজড ফর বেস্ট রেজাল্টস। বলছে বেস্ট রেজাল্টের জন্য অর্গানিক ফার্টিলাইজারের সঙ্গে সঙ্গে ইনঅর্গানিক ফার্টিলাইজারও কিন্তু ইউজ করতে হবে। তো অর্গানিক ফার্টিলাইজার সম্বন্ধে যেটা বলছে সেটা হচ্ছে অর্গানিক ম্যানিওর টু বি অ্যাপ্লাইড আফটার এ গ্যাপ অফ 3 days। বলছে যে অর্গানিক যে ম্যানিওর সেটা হচ্ছে 3 দিন অন্তর অন্তর ইউজ করতে হবে দ্য ডেট অফ লাইম। এটা লাইমিং হবে, দ্য ডেট অফ লাইমিং। বলছে লাইমিং করার কিন্তু 3 দিন পর পর এই অর্গানিক ম্যানিউরিং করতে হবে। তারপরে বলছে কাউ ডাং অ্যাট দ্য রেট অফ 5000 kg per hectare অর এনি আদার অর্গানিক ম্যানিউর ইজ ইকুইভ্যালেন্ট। বলছে কাউ ডাং ইউজ করা যেতে পারে পার হেক্টরে 5000 কেজিতে, বা এরকম কাছাকাছি কোনো অর্গানিক ম্যানিউর কিন্তু ইউজ করা যেতে পারে। এবার বলছে ইনঅর্গানিক ফার্টিলাইজার সম্পর্কে। বলছে ইনঅর্গানিক ফার্টিলাইজেশন টু বি আন্ডারটেকেন আফটার 15 days অফ অর্গানিক ম্যানিউরিং। অর্গানিক ম্যানিউরিং করার 15 দিন পরে ইনঅর্গানিক ফার্টিলাইজার অ্যাপ্লাই করতে হবে। হাউএভার এনি ওয়ান অফ দ্য নাইট্রোজেন অ্যান্ড ফসফেট ফার্টিলাইজার্স উড বি ইউজড অ্যাজ পার গিভেন রেট। বলছে যে নাইট্রোজেন বা ফসফেট ফার্টিলাইজার বা এরকম আরও কাছাকাছি কোনো ফার্টিলাইজার কিন্তু গিভেন রেটে ইউজ করা যেতে পারে। নেক্সট বলছে স্টকিং। স্টকিং সম্পর্কে বলছে দ্য পন্ড উইল বি রেডি ফর স্টকিং আফটার 15 days অফ অ্যাপ্লিকেশন অফ ফার্টিলাইজার্স। ফার্টিলাইজার্স অ্যাপ্লাই করার 15 দিনের মাথায় কিন্তু পন্ডটা স্টকিংয়ের জন্য রেডি হয়ে যাবে। ফিশ ফিঙ্গার লাইন্স অফ 50 to 100 গ্রাম সাইজ শুড বি ইউজড ফর স্টকিং। স্টকিংয়ের জন্য ফিশ ফিঙ্গার লাইন্স ইউজ করা যেতে পারে, যেটা হচ্ছে সাইজে 50 থেকে 100 গ্রামের কাছাকাছি। এবার মেইন পয়েন্ট বলছে হচ্ছে পোস্ট স্টকিং বা হচ্ছে সাপ্লিমেন্টারি ফিডিং। পোস্ট স্টকিংয়ের আন্ডারে ফার্স্ট পয়েন্ট হচ্ছে সাপ্লিমেন্টারি ফিডিং। বলছে ফিশেস নিড মাচ মোর ফুড দ্যাট হোয়াট ইজ অ্যাভেলেবেল ন্যাচারালি ইন দ্য পন্ড। বলছে যে পুকুরে যে ন্যাচারালি যে ফুড অ্যাভেলেবিলিটিটা থাকে তার থেকেও কিন্তু মাছেদের আরও অনেক বেশি পরিমাণে খাদ্যের প্রয়োজন। ফিশেস ক্যান বি ফিড উইথ এ মিক্সচার অফ রাইস ব্র্যান
অ্যান্ড অয়েল কেকস ইন দ্য রেশিও 4:1। বলছে যে মাছেদেরকে কিন্তু রাইস ব্র্যান এবং অয়েল কেকের যে রেশিওতে খাবারটা দেওয়া হবে সেটা হচ্ছে 4:1 রেশিওতে মাছেদেরকে খাবার দেওয়া যেতে পারে। তারপরে বলছে ইউজিং অফ কটন সিড অয়েল কেক হুইচ ইজ কম্পারেটিভলি চিপার দ্যান আদার ফুড ম্যাটেরিয়ালস। বলছে হচ্ছে কটন সিড যে অয়েল কেক সেটা কিন্তু মাছেদের খাবার হিসেবে দেওয়া যেতে পারে, যেটা কিন্তু অন্যান্য ফুড ম্যাটেরিয়ালসের তুলনায় কম্পারেটিভলি চিপার, অর্থাৎ দাম কম। তারপরে বলছে দ্য ফিড should be placed on a feeding tray or in feeding bags and lowered to the pond bottom। এই যে খাবার খাওয়ানোটা সেটা ফিডিং ট্রেতে হতে পারে বা ফিডিং ব্যাগসে হতে পারে বা হচ্ছে পন্ড বটমের একদম লোয়ার্ড পজিশনে দেওয়া যেতে পারে, অর ইট ক্যান বি ডিসপার্সড অ্যাট দ্য কর্নার্স অফ দ্য পন্ড, বা এটা পুকুরের এক কোনায় হতে পারে, খাবারটা দেওয়া যেতে পারে। মানে এইভাবে বিভিন্নভাবে মাছেদেরকে খাবার দেওয়া যেতে পারে, হয় একদম পুকুরের কোনার দিকে বা কোনো ফিডিং ট্রেতে মাছেদেরকে খাবার খেতে দেওয়া যেতে পারে বা ফিডিং ব্যাগে দেওয়া যেতে পারে বা পন্ডের একদম যে বটম পজিশন আছে সেখানে খাবার খেতে দেওয়া যেতে পারে মাছেদেরকে। বলছে দ্য রেকমেন্ডেড ফিডিং রেট ইজ 5 to 6% অফ দ্য বডি ওয়েট আপ টু 500 গ্রাম সাইজ অফ ফিশ। বলছে যে 500 গ্রাম যে বডি ওয়েট সেটা 500 গ্রাম মানে পার 500 গ্রাম অনুসারে 5 to 6% রেটে এই খাবারটা খাওয়ানো যেতে পারে। অ্যান্ড দেন রিডিউস টু 3.5% অফ দ্য বডি ওয়েট ফ্রম 500 থেকে 1000 গ্রাম সাইজ। এবং হচ্ছে যখন ওয়েটটা বেড়ে যাবে তখন কিন্তু খাবারের পরিমাণটা দেওয়াটা কমে যাবে, 3.5% রেটে খাবারটা তখন কিন্তু দেওয়া হবে। তারপরে বলছে ম্যানিউরিং সম্পর্কে বলছে অর্গানিক ম্যানিউরিং মে বি ডান ইন মান্থলি ইনস্টলমেন্টস এট দ্য রেট অফ 5000 কেজি পার হেক্টর। বলছে অর্গানিক ম্যানিউরিং কিন্তু করা হবে পার হেক্টরে 5000 কেজিতে এবং সেটা মান্থলি করা হবে। এবার বলছে ইনঅর্গানিক ফার্টিলাইজেশন মে বি ডান অ্যাট মান্থলি ইন্টারভালস অল্টারনেটিং রিড অর্গানিক ম্যানিউরিং। ওই প্রত্যেক মাসে যেমন অর্গানিক ম্যানিউরিং করা হবে তার সঙ্গে একটা প্রপার একটা ডেটের ইন্টারভাল রেখে কিন্তু আবার ইনঅর্গানিক ফার্টিলাইজেশন বা ইনঅর্গানিক ম্যানিউরিংটাও করা হবে। তারপরে বলছে হাউএভার দ্য মান্থলি রেট অফ ফার্টিলাইজেশন উইল ডিপেন্ড অন পন্ড প্রোডাক্টিভিটি অ্যান্ড গ্রোথ অফ দ্য ফিশেস। বলছে যে মান্থলি রেটে যে ফার্টিলাইজেশনটা দেওয়া হবে অর্থাৎ হচ্ছে যে ফার্টিলাইজারগুলো ইউজ করা হবে সেগুলো কিন্তু পন্ডের যে প্রোডাক্টিভিটি এবং মাছেদের যে গ্রোথ রেট সেটার উপর ডিপেন্ড করে দেওয়া হবে। তারপরে বলছে হারভেস্টিং সম্পর্কে বলছে হারভেস্টিং ইজ জেনারেলি ডান অ্যাট দ্য এন্ড অফ ফার্স্ট ইয়ার। বলছে যে এক বছরের শেষের দিকে কিন্তু হারভেস্টিংটা কমপ্লিট হয়ে যেতে হবে ওয়েন দ্য ফিশেস অ্যাটেন অ্যাভারেজ ওয়েট অফ 800 গ্রামস টু 1.25 কেজি। যখন কিন্তু মাছেদের ওয়েটটা মোটামুটি 800 গ্রাম থেকে 1.25 কেজির কাছাকাছি হয়ে যাবে তখনই কিন্তু এক বছরের শেষে এই হারভেস্টিংটা কমপ্লিট করে ফেলতে হবে। উইথ প্রপার ম্যানেজমেন্ট এ প্রোডাকশন অফ 4 to 5 টনস পার হেক্টর ক্যান বি অবটেইনড ইন এ ইয়ার। প্রপার ম্যানেজমেন্ট করে দেখা গেছে মোটামুটি হচ্ছে প্রত্যেক ইয়ারে পার হেক্টরে মোটামুটি 4 থেকে 5 টন মতন প্রোডাকশন হবে। নেক্সট বলছে হারভেস্টিং ইজ ডান বাই পার্শিয়াল ডিওয়াটারিং অ্যান্ড রিপিটেড নেটিং। এই হারভেস্টিংটা কী করে করা হবে? বলছে যে ওই মাছ পুকুরে যে জল থাকবে সেই জলটাকে টোটালি রিমুভ করে দেওয়া হবে এবং নেটিং সিস্টেমের মাধ্যমে মাছগুলোকে আটকে রাখা হবে, সেভাবে করা যেতে পারে, বা কন্টিনিউয়াসলি নেটিং অর্থাৎ হচ্ছে জাল ফেলে বারবার মাছ ধরে মাছগুলোকে হারভেস্টিং করা যেতে পারে। বলছে ইন সাম কেসেস কমপ্লিট দ্য ওয়াটারিং অফ পন্ড ইজ রিস্টোর টু। কখনো কখনো কী হয় যে কমপ্লিট ওয়াটারিং করে দেওয়া হয় পন্ডের, মানে হচ্ছে সম্পূর্ণ জলটাকে বের করে দেওয়া হয় এবং তারপরে সেই জলটাকে আবার রিস্টোর করা হয় মাছ ধরা হয়ে গেলে। তাহলে আমাদের এই প্রসেসটা পড়া কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলি লাইক করতে ভুলো না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না এবং অবশ্যই বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ।